ওকে, সো লাস্ট ক্লাসে আমরা কথা বলছিলাম বিজনেস এথিক্স নিয়ে। ওইটা ছিল লেকচার 19। লেকচার 20-তে আরো কিছু কন্টেন্ট ছিল, বাট আমি আসলে দেখলাম যে কনসিডারিং যে আমরা অলরেডি কিছু টাইম প্রেসারে আছি, লেকচার 20-র কন্টেন্টটা আসলে অতটা ইম্পর্টেন্ট না। তো আমরা সোজা চলে আসছি লেকচার 21-এ। তো লেকচার 21 এবং লেকচার 22 এটা হচ্ছে মূলত আমাদের কাইন্ড অফ লাইক আমাদের পড়া শেষ, আমরা রিক্যাপ করতেছি এই জিনিসগুলা। সো এইখান লেকচার 21 থেকে মূলত আমরা আমাদের কিছু নতুন জিনিস পাবো, বাট কিছু কিছু আমরা কভার করে আসছি, এই ধরনের জিনিসগুলোও আমরা পাবো। সো মূলত আমরা দেখবো যে একটা কিভাবে একটা বিজনেস প্ল্যান তৈরি করতে হয়, মার্কেট কম্পিটিশন, রিস্ক অ্যাসেসমেন্ট, এই জিনিসগুলো করতে হয়। আচ্ছা, তো এখন আমাদের তো বেসিক্যালি আগামী রবিবার আর সোমবার আমাদের প্রেজেন্টেশন। সেই প্রেজেন্টেশনকে টার্গেট করেই মূলত এই লেকচার 21 এবং 22, 23 সবকিছুই হচ্ছে এই বিজনেস মানে আমাদের যে প্রেজেন্টেশন সেটাকে টার্গেট করে। সো সেই প্রেজেন্টেশনে কি হচ্ছে, আমরা একটা ইনভেস্টমেন্ট পিচ ডেক আমরা দেখাবো আমাদের বিজনেসের টাকা তোলার জন্য। তো আমরা ইনভেস্টরের কাছে, সাপোজেডলি আমরা ইনভেস্টরের কাছে যাব, গিয়ে আমরা তাকে কনভিন্স করার চেষ্টা করব যে তুমি কেন আমার এই বিজনেসে ইনভেস্ট করবে। সো এই যে ইনভেস্টমেন্টের যে প্রেজেন্টেশনটা, এটাকে বলা হচ্ছে পিচ ডেক। তো এখন আমার পিচ ডেকটা আসলে কতটুকু স্ট্রং সেটা কিন্তু আসলে ডিপেন্ড করবে মার্কেট আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। এখন আমরা যদি জাস্ট খুব একটা সহজ একটা এক্সাম্পল দিই, সে আমি চ্যাট জিপিটি কে বললাম যে তুমি ইউএপি কে নিয়ে লেখো। সে জেনেরিক ভাবে একটা জিনিস দিবে, অথবা আমি বললাম যে তুমি ঢাকা শহরের ইউনিভার্সিটি গুলাকে নিয়ে লেখো, তারা ভালো না খারাপ এইগুলা নিয়ে লেখো। সে এক ধরনের আনসার দিবে। বাট আমি যখন স্পেসিফিক ভাবে বলবো যে তুমি ইউএপির সিএসসি ডিপার্টমেন্টটা নিয়ে লেখো, তার আনসারটা কিন্তু অনেক স্পেসিফিক, অনেক টু দা পয়েন্ট আসবে। এখন এই আনসারটা কতটুক ভালো আসবে সেটা কিন্তু আসলে ডিপেন্ড করতেছে তার হাতে কতটুক তথ্য আছে। যদি তথ্য না থাকে, আমরা সাধারণত কি দেখি, জিপিটি কি করে, জিপিটি খুব হাই লেভেলে কিছু কথাবার্তা বলে, ফ্লাফি কথাবার্তা, পরেই বোঝা যায় যে আসলে এটার ভিতরে কন্টেন্ট নাই, শুধু লেখা টেখা আছে। তো একইভাবে আমাদের ভিতরে যখন আমাদের সাবজেক্ট ম্যাটার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা না থাকে, আমাদের প্রেজেন্টেশনটাও এইরকম একটা ফাঁপা একটা প্রেজেন্টেশন হয়ে যায়। সবই আছে কিন্তু খুবই উপরে উপরে, ভিতরের ডিটেইল কোনো কথা নেই। সো এই জন্যই বলা হয় যে আমার পিচ ডেক হচ্ছে ততটাই স্ট্রং যতটুকু হচ্ছে আমার মার্কেট আন্ডারস্ট্যান্ডিং। সো দ্যাটস ওয়াই আমরা যখন কোনো ইনভেস্টরের সামনে পিচিং করতে যাব, আমরা অবশ্যই আমাদের বিজনেসটা সম্পর্কে খুব ভালো ধারণা নিয়ে যেতে হবে, আমার মার্কেট সম্পর্কে খুব ভালো ধারণা নিয়ে যেতে হবে। কারণ ইনভেস্টর যদি আমাকে প্রশ্ন করে, আমাকে কিন্তু কনফিডেন্টলি উত্তর দিতে হবে। আচ্ছা, সো ইনভেস্টরস ফান্ড মার্কেটস নট জাস্ট আইডিয়াস, এটা হচ্ছে দ্বিতীয় জিনিস, দ্বিতীয় যে পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে, যে ইনভেস্টর কনভিন্স হয় কি দেখে, আপনার আইডিয়া দেখে? নট নেসেসারিলি। অফকোর্স মানে আইডিয়ার কোনো আসলে কোনো দামই নাই, আসল হচ্ছে আমি আইডিয়াটাকে কিভাবে এক্সিকিউট করতেছি সেটার উপরে। সো আমি কতটুকু ভালো এক্সিকিউট করতেছি এবং কোন মার্কেটে এক্সিকিউট করতেছি, সেই মার্কেটটা কি অ্যাট্রাকটিভ কিনা, সেটাই হচ্ছে বেসিক্যালি কিন্তু ইনভেস্টর দেখে। এবং তৃতীয় যে জিনিসটা, যে ইউ মাস্ট প্রুভ এ লার্জ মার্কেট, ক্লিয়ার কম্পিটিটিভ এজ অ্যান্ড এ রিয়েলিস্টিক রিস্ক প্ল্যান। এই তিনটা জিনিস ইনভেস্টরের চোখ সামনে যদি ক্লিয়ার হয়ে যায়, যে আপনি
যা বলতেছেন এই তিনটার খুব ভালো একটা আইডিয়া আছে। there is a clear possibility যে ইনভেস্টর আপনার উপরে ভরসা করবে। এখন ইনভেস্ট করবে কি করবে না সেটা তো আরো পরের ব্যাপার, বাট তার আপনার উপরে ভরসা আসবে যখন আপনি এই জিনিসগুলো সম্পর্কে আপনার আইডিয়া ক্লিয়ারলি বুঝাইতে পারবেন। আচ্ছা, এখন এন্টারপ্রেনিয়রশিপে আমরা যে মার্কেট কথাটা বলি, তো মার্কেট আসলে জিনিসটা কি? মার্কেট হচ্ছে যেখানে কাস্টমাররা থাকে, সোজা কথা। হ্যাঁ, এখন আমরা সবসময় তো ফিজিক্যাল মার্কেট চিন্তা করি, নিউ মার্কেট, গাউসিয়া, হ্যাঁ, বঙ্গবাজার, গুলশান মার্কেট, এইটাও এক ধরনের মার্কেট, বাট আসল হচ্ছে যে রেলেভেন্ট কাস্টমার যেখানে আছে সেইটা হচ্ছে মার্কেট। সেটাকে আসলে টেকনিক্যাল সেন্সে ওইটাকে মার্কেট বলে। এই কারণেই কিন্তু ই কমার্সের মার্কেট তো কোনো ফিজিক্যাল মার্কেট না, এটা তো একটা ভার্চুয়াল মার্কেট। বাট as long as there is customer, there is a market. So group of customers sharing similar needs and behaviors. So বিভিন্ন জিনিস বিক্রি হয়, সেই জিনিসের রেলেভেন্ট কাস্টমাররা যেখানে মিলিত হয় সেটাকেই আসলে মার্কেট বলে। এখন আইডেন্টিফাইড থ্রু রিসার্চ, ডেটা এন্ড সেগমেন্টেশন। আমরা সেগমেন্টেশন হচ্ছে বেসিক্যালি আমরা কাস্টমারকে বিভিন্ন ভাগে ভাগ করব, সেটাকে সেগমেন্টেশন বলে। যে আমার রেলেভেন্ট কাস্টমার সেগমেন্ট কোনটা, সেই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে। সো কি টু সাইজিং ইয়োর অপরচুনিটি এন্ড প্রাইসিং ইয়োর প্রোডাক্ট। সো সেগমেন্টেশনটা হচ্ছে মূলত আমার যে অপরচুনিটি আছে এবং হ্যাঁ আমি কার কাছে বিক্রি করব, এই জিনিসটা যখন আমি ক্লিয়ারলি বুঝবো তখনই কিন্তু আমি রাইট প্রাইস সেট করতে পারবো। এখন আমি একটা বার্গারের দোকান দিছি, এখন বার্গারের দোকানে 250 টাকার বার্গার বেচবো নাকি 100 টাকার বার্গার বেচবো নাকি 50 টাকার বার্গার বেচবো, এটা কি দেখে আমরা ডিসাইড করি বলেন তো? এই দোকানে কত টাকার বার্গার বেচবো? এলাকাটা দেখতে পারি, আর কাস্টমার কি ধরনের আসতেছে। রাইট, কাস্টমার কি ধরনের আসতেছে, কাস্টমারের বয়স, জেন্ডার, এগুলো কি দেখার কোনো প্রয়োজন আছে? মনে হয় না স্যার। হ্যাঁ, দেখার প্রয়োজন আছে, কারণ হচ্ছে যারা চাকরিজীবী আছে তারা হচ্ছে হাই প্রাইস হচ্ছে এফোর্ড করতে পারবে। ভেরি গুড। আমি হয়তো বা স্কুলের সামনে যেই দোকানটা আছে সেখানে হয়তো বা আমি 250-300 টাকা বা 500 টাকা দামের বার্গার হয়তো বা আমি বিক্রি করলে খুব একটা ভালো হবে না। বাট এগেন স্কুল কি স্কুল সেটা আমাকে বুঝতে হবে। আমি কি ডিপিএস স্কুলের সামনে আছি, আমি কি স্কলাস্টিকের সামনে আছি, নাকি আমি পাড়ার সেই ছোট স্কুলের সামনে আছি, সেটাও আর একটা অবশ্যই চিন্তার জিনিস। হ্যাঁ, তো অফকোর্স আমাকে আসলে বুঝতে হবে আমার ক্রেতা সাধারণ যারা আছেন ওনাদের পকেটে পয়সা কতটুকু আছে এবং ওনারা যেই সোশিও ইকোনমিক সেগমেন্টে বিলং করেন ওনাদের পকেটে পয়সা কতটুকু থাকার কথা। এইটা যখন আমরা ঠিকঠাক মতন বুঝে ফেলতে পারবো তখনই কিন্তু আসলে আমি ওই সেগমেন্টে কি বিক্রি করব সেটা আমি বুঝতে পারবো, অথবা আমার হাতে যে প্রোডাক্ট আছে সেইটা নিয়ে কার কাছে যাব সেটাও কিন্তু আমি তখন বের করতে পারবো। তো এই যে মার্কেট সেগমেন্টেশন তাহলে কিভাবে করা হয়? মার্কেট সেগমেন্টেশন করা হয় এই যে আমি যে বললাম যে এইটাকে এখানে কি বয়সের কথা চিন্তা করতে হবে কিনা, এখানে ইনকামের কথা চিন্তা করতে হবে কিনা, সে কি স্টুডেন্ট না চাকরিজীবী, এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে কিনা। এই পার্সপেক্টিভে আমরা যে কাস্টমারকে ভাগ করতেছি এটাকে বলে হচ্ছে ডেমোগ্রাফিক সেগমেন্টেশন। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে জিওগ্রাফিক সেগমেন্টেশন। এখন বাংলাদেশে বেশিরভাগ পশ দোকানি ঢাকাতে, কেন এটা রাজশাহীতে না, কেন বগুড়াতে না? পারচেজিং পাওয়ার বেশি, এক্স্যাক্টলি। সো এই যে চিন্তা ভাবনা করে আমি যে ঢাকাতেই নিয়ে আসলাম, এটা কিভাবে কেন করলাম? বিকজ আমি
জিওগ্রাফিক সেগমেন্টেশন করছি। আমি একটা দোকান আমি ঢাকায় খুললাম, এটা তো আমি আমার দেশের বাড়ি সিলেট, তো আমি সিলেটেও তো খুলতে পারতাম। হুম, বা আমি যদি চিটাঙ্গে ঠিক আছে, সে কথার কথা আমি খুলনায় খুলতে পারতাম। হুম, এটা খুললাম না কেন? কারণ আমি জানি বা আমি আমার ধারণা যে ঢাকাতে আমি যেই বিজনেসটা করতে পারবো সেই বিজনেসটা আসলে আমি খুলনাতে বসে করতে পারবো না। তো এটা যখন আমি ঢাকার কাস্টমারকে আমি বোঝার চেষ্টা করলাম, তখন আমি বেসিক্যালি জিওগ্রাফিক সেগমেন্টেশন করলাম। তৃতীয় যে সেগমেন্টেশন সেটা হচ্ছে সাইকোগ্রাফিক সেগমেন্টেশন, যে একজন কাস্টমারের বা একজন ব্যক্তির ভ্যালু বলতে কি বোঝায়? সে কোন পরিবেশে বড় হয়েছে, কোন পরিবেশে থাকে, চলাফেরা কিরকম, হ্যাঁ, বুঝি না, আপনার কথা ক্লিয়ার আসতেছে না। তার মানুষটা মানে কাস্টমার কোন পরিবেশে থাকে, বড় হয়েছে, কিংবা কিরকম তার চলাফেরা, লাইফ স্টাইল। সেইটা না, বেসিক্যালি এগুলোর উপরে তার ভ্যালু ইম্প্যাক্টেড হয়, বাট এটাই ভ্যালু না। ভ্যালু হচ্ছে বেসিক্যালি আমাদের জীবনের মূল্যবোধ। যে আমরা একদল মানুষ আছে, দেখা যাবে যে সে মরে গেলেও সে অনৈতিক কিছু করবে না, তো সে তার মূল্যবোধের কারণে কিন্তু সে আটকে আছে। এই যে আমরা বিভিন্ন সময় দেখি যে একদল মানুষ খুঁজে খুঁজে ঘুষ নেয়, আরেক দলকে ঘুষ এসে সাধলেও তারা নেয় না। নট দ্যাট যে নিচ্ছে না তার টাকার দরকার নেই, এটা না। বিকজ একজনের ভ্যালুতে আছে, একজনের মূল্যবোধে আছে আমি ঘুষ নিব না, আরেকজনের মূল্যবোধে আছে আমি ঘুষ নিব না কেন, আমি এত কষ্ট করে এই পজিশনে আসছি, আমি তো ঘুষ খাইতে আসছি। সো এটা হচ্ছে বেসিক্যালি ভ্যালুস, লাইফস্টাইল, যে আমার লাইফস্টাইলটা কিরকম, হ্যাঁ, আমি আমি কি ব্যবহার করি, আমার মোটিভেশন কি, কি দেখে আমি মোটিভেটেড হই। সাধারণত সে ফর এক্সাম্পল যারা একটু কম বেতনের চাকরি করে, যারা একটু সোশ্যাল লেভেলে একটু নিচের দিকে আছে, তারা সামান্য স্যালারি একটু বাড়ায় দিলেই সে কিন্তু আসলে জব সুইচ করে। সো টাকার মোটিভেশনটা আমি যত নিচের দিকে যাব তত বেশি। ওয়ারেজ আমি যখন একটা লেভেলের উপরে উঠে যাব, এখানে গিয়ে অনেক সময় দেখা যায় যে বেটার স্যালারি পাওয়ার পরেও একটা মানুষ হয়তো বা চাকরি ছাড়ে না। কেন হইতে পারে এটা? যে আগের বর্তমানে যে স্যালারি তার চাইতে হয়তো বা 20-30% বেশি স্যালারি পাচ্ছে বা স্যালারি অফার পাইলে, তারপরেও সে গেল না, চাকরিটা ছেড়ে গেল না। কি কারণে? এনি আইডিয়া? সরকার চাকরিতে ঘুষ খাওয়া লাগে, এরকম পলিসি থাকে। তো হয়তো হালাল ইনকাম করতে চাইলে সেই জায়গায় যায় না। ঠিক আছে, এটা হইতে পারে। আর কি হইতে পারে? ধরে নিলাম এখানে উপরি খাওয়া বা ঘুষ খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। ওয়ার্ক কালচার অনেক ভালো হইতে পারে, কমফোর্টেবল হইতে পারে। এক্স্যাক্টলি জিনিসটা হচ্ছে যে তাকে নন ফিনান্সিয়াল মোটিভেশন আছে, যে এইখানের একটা অফিসের এনভায়রনমেন্ট ভালো, তার পিয়ার গ্রুপের সাথে তার আসলে খুবই ভালো সম্পর্ক, অলমোস্ট একটা ভাই ব্রাদার সুলভ সম্পর্ক। সো এই জিনিসটা সে হারাইতে চাচ্ছে না। সো তার মানে কি, তার মোটিভেশনটা কিন্তু ফিনান্সিয়াল মোটিভেশন না, তার মোটিভেশন হচ্ছে বিলঙ্গিংনেসের মোটিভেশন। সো সাইকোগ্রাফিক সেগমেন্টেশনে আমরা দেখি যে এই মানুষটার মূল্যবোধ কিরকম, তার লাইফস্টাইল কিরকম, সে কি দিয়ে সে মোটিভেটেড হয়, এই জিনিসগুলো। হ্যাঁ, দেন আমরা দেখি হচ্ছে বিহেভিয়ারাল, যে ইউসেজ রেট, ব্র্যান্ড লয়্যালটি, ডিসিশন ট্রিগার, এই জিনিসগুলো। এখন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আপনি একটা টয়োটা গাড়ি বিক্রি করবেন আর আপনি একটা বিএমডব্লিউ গাড়ি বিক্রি করবেন, আপনি সেগমেন্টেশন কি করবেন বলেন তো? টয়োটা গাড়ির ডেমোগ্রাফিক, জিওগ্রাফিক, সাইকোগ্রাফিক, বিহেভিয়ারাল সেগমেন্টেশন কি হবে বলেন? আর
বিএমডব্লিউ কিরকম হবে? স্যার টয়োটার ক্ষেত্রে আমরা মেইনলি টার্গেট করব হচ্ছে হায়ার মিডল ক্লাস, যারা ফ্যামিলির জন্য একটা গাড়ি কিনে ফার্স্ট টাইম কার কিনতেছে, তার যে ইউজেবিলিটি আছে, মাইলেজ, ইউজেবিলিটি, অর্থাৎ লং টার্ম ইউজ, এগুলোর উপরে ধ্যান দিব বেশি। আর মানে বায়ার লেভেলটা এরকম হবে। আর যারা বিএমডব্লিউ কিনবে তাদের মেইনলি হচ্ছে যে গাড়ির মেইন কাজ তো একটাই, যে এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাওয়া। তো যেহেতু সে বেশি ভ্যালু দিয়ে বিএমডব্লিউ কিনবে, তো সে তো মানে যেগুলো দরকার ওগুলো পাচ্ছেই, প্লাস ব্র্যান্ড ভ্যালুটা দেখবে। তো ব্র্যান্ড ভ্যালু দেখেন কাস্টমার তো যার নিজের আর কি আইডেন্টিটি আরো পোস্ট করতে হবে, এরকম কাস্টমার ওই অনুযায়ী বিহেভিয়ার অনুযায়ী আর কি মার্কেটিং করতে হবে। রাইট। তার বিএমডব্লিউর ক্রেতার সাইকোগ্রাফিক সেগমেন্টেশন কি, আর টয়োটার ক্রেতার সাইকোগ্রাফিক সেগমেন্টেশন কি, চিন্তা করেন তো। যে টয়োটা কিনবে তার মাথার মধ্যে চলবে যে আমি গাড়ি কিনতেছি, গাড়িটা অনেকদিন টেকসই হতে হবে, প্লাস হচ্ছে গাড়িটার যে কস্ট আছে সেগুলো কম হতে হবে, পার্টসের দাম কম হতে হবে, মাইলেজ কিরকম দেয় ওটা দেখতে হবে। এটা মানে ব্র্যান্ড ভ্যালুটা আর কি ওনার কাছে অত বেশি না, কথা হচ্ছে যে আমার ইউজেবিলিটি আমি কত করতে পারবো, ইউটিলিটিটা কতটুকু, রিসেল ভ্যালুর একটা ব্যাপার আছে, এগুলো নিয়ে চিন্তা করবো। আর বিএমডব্লিউ যে কিন্তু ওনার কাছে আসলে মাইলেজটাও ম্যাটার করে না, প্লাস হচ্ছে আমার রিসেল ভ্যালু কত আসবে এটাও ম্যাটার করে না, কিন্তু কস্টিংও ম্যাটার করে না। আমার হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালু লাগবে, আমি কত নতুন মডেলটা কিনতে পারতেছি, কত ইউনিক কিনতে পারতেছি, দ্যাটস দ্য ম্যাটার। এক্স্যাক্টলি। সো এখানে তার তার আমি যদি বিএমডব্লিউর ক্রেতা খুঁজতে যাই, তার লাইফস্টাইল দেখতে হবে। সে ফর এক্সাম্পল আমি কার কাছে যাব, মেবি বিভিন্ন ব্যাংকগুলার গোল্ড কার্ড মেম্বার বা প্লাটিনাম কার্ড মেম্বার যারা, তাদের কাছে আমি হয়তো বা বিএমডব্লিউ নিয়ে যাব। আমি বিএমডব্লিউর প্রমোশন করব হচ্ছে ঢাকা ক্লাবে গিয়ে, গুলশান ক্লাবে গিয়ে। আমি কিন্তু টয়োটার প্রমোশন আমি কিন্তু সাধারণত এইসব জায়গায় হয়তোবা আমার করার প্রয়োজন না হইতে পারে। সো আমি যদি আমার কাস্টমারকে আমি সঠিকভাবে সেগমেন্ট করতে পারি, আমি দেয়ার ইজ এ বেটার পসিবিলিটি যে আমি কম এফোর্ট দিয়ে বেশি সেল করতে পারবো। ওকে, সো এখন আমি যদি একটা এডটেক স্টার্টআপ হই, সে কথার কথা শিখো অথবা 10 মিনিট স্কুল, তাকে সিদ্ধান্ত নিতে হবে যে সে কি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের জন্য ক্লাস করবে, নাকি সে জব সিকার সেগমেন্টের জন্য, যে কথার কথা আরে বিসিএস যারা দিচ্ছে ওদেরকে টার্গেট করে সে কন্টেন্ট তৈরি করবে। তো এই যে কন্টেন্ট তৈরি করার যে সিদ্ধান্তটা, এটা সিদ্ধান্তটা কিন্তু এমনি এমনি হয় না, এটা কিন্তু তাকে চিন্তা ভাবনা করে, সে সেগমেন্টেশন চিন্তা করে তারপরে কিন্তু সে আসলে এই এই সিদ্ধান্তগুলো সে নেয়। সো সেগমেন্টেশন যখন আমরা ক্লিয়ার করে ফেললাম, তখন বেসিক্যালি আমরা কথা বলবো টার্গেট মার্কেট এবং কাস্টমার পার্সোনা নিয়ে। টার্গেট মার্কেট কি, আমি তো সেগমেন্ট করলাম বিভিন্ন রকম, তো সেইটার ভিতর থেকে আমি আমার সবচাইতে আমার প্রোডাক্টের বা আমি যে অফার দিচ্ছি সেই অফারের সবচাইতে রেলেভেন্ট যে একটা বা দুইটা সেগমেন্ট আছে, আমি ওদেরকে টার্গেট করব। টার্গেট করলে যখনই আমি টার্গেট করলাম, এরা দে বিকাম মাই টার্গেট মার্কেট। আমি কিন্তু ঢাকা শহরের সবাই কিন্তু আমার টার্গেট মার্কেট নাই। যে সে ফর এক্সাম্পল 10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুলের টার্গেট মার্কেট কারা বলেন তো? স্টুডেন্টস, স্কুল কলেজের শিক্ষার্থীরা। রাইট, স্টুডেন্ট। কোন ধরনের স্টুডেন্ট? একাডেমিক, যারা হচ্ছে একাডেমিক পড়াশোনা করতেছে আর কি। সে কোন ক্লাস থেকে কোন ক্লাস? 5 to 12। 5 to 12। এই যে দেখেন, আমরা যে এই যে ডিগ ডাউন করে করে ভিতরে ঢুকলাম, এটাই হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি সেগমেন্টেশন। এবং এই সেগমেন্টেশন করে 10 মিনিট স্কুল সে খুব কনসাসলি ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত তার টার্গেট মার্কেট সে সিলেক্ট করছে, এবং
এইখান থেকে সে একটা কাস্টমার পার্সোনা তৈরি করছে। কাস্টমার পার্সোনা কি বলে? কাস্টমার পার্সোনাটা হচ্ছে আপনার কাস্টমার যদি একটা সিঙ্গেল মানুষ হয় তাহলে সে দেখতে কেমন হইতো, তার চিন্তা ভাবনা কি হইতো, সে তার মোটিভেশন কি নিয়ে হইতো, তার জীবনের লক্ষ্য কি হইতো, তার জীবনের কি বলবো জীবনের অ্যাসপিরেশনটা কি, সে কি হইতে চায়। এই যে জিনিসগুলা, এইগুলাকে আমরা যখন অ্যানালাইসিস করে তাকে একটা মানুষের রূপ দেওয়ার চেষ্টা করব, সেটাকে বলা হচ্ছে কাস্টমার পার্সোনা। কাস্টমার পার্সোনা যখন একটা মার্কেটারের কাছে খুব ক্লিয়ার থাকে, সে কিন্তু তখন কি করে, তার জন্য কিন্তু মার্কেটিং করাটা ইজিয়ার হয়ে যায়। হ্যাঁ, সে জানে এক্স্যাক্টলি আমাকে কোথায় মার্কেটিং করতে হবে, কার কাছে মার্কেটিং করতে হবে। কিন্তু যখন এই কাস্টমার পার্সোনাটা আমাদের কাছে ক্লিয়ার থাকে না, আমরা তখন কি করি, আমরা ডাইলিউটেড মার্কেটিং করি। আমরা এমন চ্যানেলে ছাড়ি, সে ফর এক্সাম্পল আমি সে কি বলবো যে 10 মিনিট স্কুলের যদি তার ধারণা ক্লিয়ার না থাকে কোথায় তাকে মার্কেটিং করতে হবে, 10 মিনিট স্কুল এমন অ্যাডভার্টাইজমেন্ট দিল যেটা আসলে আমার কাছে এসে পৌঁছাইলো, তখন আমি তো 10 মিনিট স্কুলের কাস্টমার না। তো আমার কাছে এসে পৌঁছানোর জন্যও তো 10 মিনিট স্কুলকে কোনো না কোনো টাকা খরচ করতে হয়েছে। সো আমার কাছে যদি এসে পৌঁছায় তাহলে বুঝতে হবে যে 10 মিনিট স্কুলের মার্কেটিংটা ভালো হচ্ছে না। অথবা একটা ক্লাস 10-এর একটা ছেলে বা মেয়ে, তার কাছে যদি 10 মিনিট স্কুলের অ্যাডভার্টাইজমেন্ট এসে না পৌঁছায় তাহলেও সেটা বুঝতে হবে যে ওর মার্কেটিংটা ইফেক্টিভ হচ্ছে না। সো এইটাকে বলা হচ্ছে কাস্টমার পার্সোনা, যে আমার কাস্টমার সেগমেন্টকে আমি যদি একটা মানুষ হিসাবে চিন্তা করি তাহলে সে দেখতে কেমন হইতো। এটাই হচ্ছে কাস্টমার পার্সোনা। সো টার্গেট মার্কেট হচ্ছে দ্য সেগমেন্টস ইউ ফোকাস ইউর এফোর্টস অন, এবং কাস্টমার পার্সোনা হচ্ছে ফিকশনাল প্রোফাইল অফ ইউর আইডিয়াল কাস্টমার। এখানে একটা এক্সাম্পল হতে পারে, এই যে রাফি 28 বছর বয়স, এসএমই ওনার, ওয়ান্টস টু ডিজিটাইজ সেলস উইদাউট হায়ারিং আইটি স্টাফ। তো এটা কিন্তু একটা কাস্টমার পার্সোনার একটা উদাহরণ। আচ্ছা, দেন আসছে আপনাদেরকে, তার মানে কি, আমার কাস্টমারে আপনার টার্গেট মার্কেট সম্পর্কে ক্লিয়ার ধারণা দিতে হবে, আপনার যে পিচ ডেক, আপনার কাস্টমার সম্পর্কে ধারণা দিতে হবে, দেন হচ্ছে আপনার মার্কেট সাইজ আপনাকে বুঝাইতে হবে। সো এখানে আমরা কি, যে ট্যাম স্যাম সম এইটা নিয়ে আমরা কথা বলি, যে ট্যাম হচ্ছে টোটাল অ্যাড্রেসেবল মার্কেট। সে আমরা যদি 10 মিনিট স্কুলের কথা চিন্তা করি, 10 মিনিট স্কুলের টোটাল অ্যাড্রেসেবল মার্কেট হচ্ছে বাংলাদেশের টোটাল জনগণ। সো 18 কোটি জনগণ, এটা হচ্ছে ট্যাম, টোটাল অ্যাভেইলেবল মার্কেট। স্যাম হচ্ছে টোটাল অ্যাড্রেসেবল মার্কেট, সেইখান থেকে আমরা বের করব স্যাম, সার্ভিসেবল অ্যাভেইলেবল মার্কেট। এখন এই যে 18 কোটি যে জনগণ বাংলাদেশের, এরা কি সবাই 10 মিনিট স্কুলের কাস্টমার? অবশ্যই না। সো এই 18 কোটি থেকে আমি কতজনকে আসলে সার্ভিস দিতে পারবো? তো আমরা কত সংখ্যা আমরা ধরে নিব, আমরা যে যারা স্টুডেন্ট, স্টুডেন্ট গ্রুপ ধরে নিলাম যে 18 কোটির মধ্যে 2 কোটি হচ্ছে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়ে। এটা হচ্ছে ধরে নিলাম 2 কোটি। এরা হচ্ছে আমার সার্ভিসেবল অ্যাভেইলেবল মার্কেট। এখন এই 2 কোটি ছাত্রের সবাই কি 10 মিনিট স্কুলের কাস্টমার? সবাই তো কাস্টমার না। অনেকে আছেন কথার কথা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, এরা 10 মিনিট স্কুল হয়তো বা তারা 10 মিনিট স্কুল দেখবে না। অনেকের বাসায় কম্পিউটার নাই বা মোবাইল নাই, সে 10 মিনিট স্কুল দেখবে না। আরেকজনের মোবাইল আছে, সে তার বাসায় ইন্টারনেট নাই, সে দেখবে না। তো কি হইতে পারে যে সার্ভিসেবল অ্যাভেইলেবল মার্কেট 2 কোটি, কিন্তু আসলে সার্ভিসেবল অবটেইনেবল মার্কেট হচ্ছে মাত্র 10 লক্ষ। এদের কাছে মোবাইলও আছে, এদের কাছে ইন্টারনেটও আছে, এবং তার দেখার ইচ্ছাও আছে।
সো এরা হচ্ছে সম, সার্ভিসেবল অবটেইনেবল মার্কেট। তো এইটাকে সাধারণত বলা হয় যে আমি সম হচ্ছে আমার আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আমি কতটা অ্যাচিভ করতে চাই, কতটা সাবস্ক্রিপশন অ্যাচিভ করতে চাই, কতটা রেভিনিউ অ্যাচিভ করতে চাই, এই ধরনের জিনিসগুলো। সো ট্যাম, স্যাম, সম এইটা আপনাদের মাথায় রাখতে হবে, এটা বিভিন্ন জায়গায় আপনারা পাবেন। এখন মার্কেট সাইজ যদি আমাকে বলা হয় যে এস্টিমেট করার জন্য আমি আসলে কিভাবে বের করব, আমি কয়েকভাবে বের করতে পারি। একটা হচ্ছে টপ ডাউন, একটা হচ্ছে বটম আপ, আরেকটা হচ্ছে ভ্যালু বেসড। টপ ডাউন হচ্ছে এই যে আমি এইমাত্র যেইভাবে আমি বের করলাম যে সারা বাংলাদেশের 18 কোটি, সেখান থেকে ঢাকায় হচ্ছে 2 কোটি, 2 কোটির ভিতর থেকে স্টুডেন্ট হচ্ছে 20 লাখ। আমি এটাকে বলা হচ্ছে টপ ডাউন এস্টিমেশন। বাট উল্টাটাও হইতে পারে, বটম আপ এস্টিমেশন। যে আমরা জাস্ট একটা ধারণা করে নিলাম যে বাংলাদেশে 20 লক্ষ স্টুডেন্ট আছে, সো আমি আগামী 5 বছরে 20 লক্ষের ভিতরে আমি 5 লক্ষকে আমি ট্রেনিং দিতে চাই বা আমি কোচিং করাইতে চাই বা এই ধরনের কিছু। সো 5 লক্ষ টাকা এখন অন এন এভারেজ প্রতিজন আমাকে কত টাকা করে রেভিনিউ দিবে, সেটা কি 200 টাকা, 300 টাকা, 500 টাকা নাকি 1000 টাকা। সো এইটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখনই কিন্তু বেসিক্যালি আমি এই বটম আপ অ্যাপ্রোচে আমি আমার মার্কেটে একটা ধারণা আমি পেয়ে যাব। তৃতীয় যেই পন্থাটা সেটাকে বলা হচ্ছে ভ্যালু বেসড অ্যাপ্রোচ বা স্পেন্ডিং পাওয়ার পার সেগমেন্ট। সে স্পেন্ডিং পাওয়ার সেগমেন্ট ধরে ধরে চেঞ্জ হয়, এটা কি একটা এক্সাম্পল দিতে পারবেন? স্যার ইকোনমি যখন ভালো যায় তখন ভালো কাপড়ের চাহিদা বাড়ে, আর ইকোনমি যখন খারাপ যায় তখন একটু কম দামি কাপড়ের চাহিদা বাড়ে। এক্সেলেন্ট এক্সাম্পল, এক্সেলেন্ট এক্সাম্পল, খুব ভালো। তার মানে কি আমি ভালো ইকোনমির সময় আমার মার্কেট সাইজ বড়, খারাপ ইকোনমির সময় আমার মার্কেট সাইজ ছোট হয়ে যায়। এখানে ফর এক্সাম্পল হচ্ছে 10,000 এসএমই যদি প্রতি মাসে আমাকে 1000 টাকা করে দেয়, আমি প্রতি মাসে আমি 1 কোটি টাকা রেভিনিউ জেনারেট করব। এই চিন্তাটা, এইটা হচ্ছে ভ্যালু বেসড মার্কেট সাইজের একটা উদাহরণ। আচ্ছা, এখন 10 মিনিট স্কুলের মার্কেট সাইজ কি আমরা অলরেডি ডিসকাস করছি, তারপর একটা খুব ছোট করে যে 10 মিনিট স্কুলের ট্যাম হচ্ছে 40 মিলিয়ন স্টুডেন্টস ইন বাংলাদেশ। বাংলাদেশে 4 কোটি স্টুডেন্ট থাকে, তার মধ্যে 1 কোটি 20 লক্ষের হাতে স্মার্টফোন এবং ইন্টারনেট আছে। এটা যাদের কাছে আছে এরা হচ্ছে সার্ভিসেবল অ্যাভেইলেবল মার্কেট। সো টোটাল অ্যাড্রেসেবল মার্কেট 4 কোটি থেকে 1 কোটি 20 লক্ষ হচ্ছে সার্ভিসেবল অ্যাভেইলেবল মার্কেট। এবং এই 1 কোটি 20 লক্ষের ভিতরে আগামী 2 বছরে আমি 20 লক্ষ স্টুডেন্টকে আমি সার্ভ করতে চাই। এইটা হচ্ছে সার্ভিসেবল অবটেইনেবল মার্কেট। সো আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা রিচেবল মার্কেট দেখবো, যে ফোকাস অন রিচেবল মার্কেট ফর আর্লি ট্রাকশন, যে আমরা সবচেয়ে সহজে কোন মার্কেটটা ধরতে পারি সেটা আমরা যদি ঠিকঠাক মতো ধরে ফেলতে পারি, সেখান থেকে আমরা আরো কমফোর্টেবলি অন্যান্য জায়গায় যাব। সো আসল ফোকাসটা কিন্তু আসলে হচ্ছে রেভিনিউ এন্ড এভরিথিং। আচ্ছা, সো কম্পিটিশন অ্যানালিসিস, তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পিটিশন অ্যানালিসিস, যে আমি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট সব কম্পিটিটর আমি আইডেন্টিফাই করব, এবং এদেরকে যখন আমি ঠিকঠাক মতন আইডেন্টিফাই করতে পারবো তখনই কিন্তু আমি আসলে কম্পিটিটিভ অ্যানালিসিস করতে পারবো যে কে কোনটাতে ভালো। এই যে অ্যানালিসিসটা আমি করলাম, এই অ্যানালিসিসটা করার কারণে কিন্তু মার্কেট সম্পর্কে আমার ধারণা খুব ক্লিয়ার হয়ে গেল, এবং এই যে মার্কেটের সম্পর্কে আমার ধারণা ক্লিয়ার হয়ে গেল, আমি কিন্তু তখন ডিসিশন নিতে পারবো যে আমার কম্পিটিটিভ এজটা আমি কোন ফ্যাক্টর দিয়ে আমি তৈরি করব, যে কোনটা আমার এমন কি আছে যেটা অন্য কারো নাই। এই কথাটা জানতে হইলেও তো আমার মার্কেটকে বুঝতে হবে, তাই না?
সো আমি যখন কম্পিটিশন অ্যানালিসিস করব আমার তখন ইউনিকনেসটা খুঁজে বের করাটা ইজিয়ার হবে। এবং অ্যাভয়েড উই হ্যাভ নো কম্পিটিশন এ মেজর ইনভেস্টরের ট্র্যাপ। এটা হচ্ছে আরেকটা জিনিস, কখনো বলতে নাই যে আমার কোনো কম্পিটিশন নাই। এটা সে কথার কথা চ্যাট জিপিটির কম্পিটিশন, যখন চ্যাট জিপিটি তো এআই এর সবচাইতে প্রথমে আসছে। সো ধরে নিলাম যখন চ্যাট জিপিটি প্রথম মার্কেটে আসছে আর কেউ আসে নাই, এই যে জেমিনি বলি, পারপ্লেক্সিটি বলি, ম্যানাস বলি, কিছুই আসে নাই, শুধু চ্যাট জিপিটি আসছে। সো জিপিটি আসার পরে জিপিটির ক্লোজেস্ট কম্পিটিটর কে ছিল বলেন তো? জেমিনাই। না, এরা কিছুই তখন আসে নাই। গুগল। হ্যাঁ, গুগল আই থিংক সিরি ছিল আইফোন। গুগল, এক্স্যাক্টলি। গুগল ছিল হচ্ছে কিসের, চ্যাট জিপিটির সবচাইতে ক্লোজেস্ট কম্পিটিটর। সো ক্লোজ, আমার কোনো কম্পিটিটর নাই এই কথাটা কিন্তু বলা যাবে না। আচ্ছা, এখন কম্পিটিটর কয় ধরনের থাকে? কম্পিটিটর সাধারণত 3 ধরনের থাকে। একটা হচ্ছে ডিরেক্ট কম্পিটিটর, একটা হচ্ছে ইনডিরেক্ট কম্পিটিটর, আর একটা হচ্ছে পটেনশিয়াল এন্ট্রেন্স। সো ডিরেক্ট কম্পিটিটর কি, সিমিলার প্রোডাক্ট বা সার্ভিস, এই যে পাঠাও ভার্সেস উবার, এটা হচ্ছে ডিরেক্ট কম্পিটিটর। ইনডিরেক্ট কম্পিটিটর কি, যে ডিফারেন্ট সলিউশন ফর সেম প্রবলেম। আমি পাঠাও বা উবারের সাথে একটা পাবলিক ট্রান্সপোর্ট, সেটা সিএনজি হইতে পারে, সেটা বাস হইতে পারে, হ্যাঁ, এরাও কিন্তু আমার ইনডিরেক্ট কম্পিটিশন। এরা সোজাসুজি আমাকে কম্পিট করতেছে না, কিন্তু ইনডিরেক্টলি করতেছে। এখন ইনডিরেক্ট কম্পিটিশনও যদি হঠাৎ করে খুব ভালো হয়ে যায়, আমার বিজনেস কিন্তু পড়ে যাবে। আপনি চিন্তা করেন, পাঠাও এসে কাদের বিজনেস খেয়ে ফেলছে? কার সুখের সংসারে আগুন লাগাইছে বলেন তো? সিএনজি, ট্যাক্সি, এগুলা। এক্স্যাক্টলি, সিএনজি বা ট্যাক্সি। সিএনজি, বাট আপনি ওইভাবে চিন্তা করেন, এরা কি আসলে ডিরেক্ট কম্পিটিশন? ডিরেক্ট কম্পিটিশন না। সিএনজি তো, এটা তো আরেকটা সিএনজি 3 চাকা নামায় নাই। কমপ্লিটলি ক্লাস ইজ ডিফারেন্ট, কমপ্লিটলি তার সলিউশন ইজ ডিফারেন্ট। কিন্তু ইনডিরেক্ট কম্পিটিশন হিসেবে আবির্ভূত হয়ে সে কিন্তু একটা যে যেই পাঠাওর যে এন্টারপ্রেনিয়ররা, তারা কিন্তু কি করছে, ইনডিরেক্ট কম্পিটিশনে আবির্ভূত হয়ে একটা বাস, এই যে সিএনজি অথবা ইয়েলো ক্যাব, এদের কিন্তু ব্যবসাটা নষ্ট করে ফেলছে। আচ্ছা, তৃতীয় যেটা আমরা দেখি সেটা হচ্ছে পটেনশিয়াল এন্ট্রেন্টস, যে নিউ প্লেয়ার্স লাইকলি টু জয়েন ডিউ টু লো ব্যারিয়ার। এটা হচ্ছে তৃতীয় ধরনের পটেনশিয়াল কম্পিটিটর। এখন এরা আসলে পরে আসলে কি হবে সেটা আমরা জানি না। আচ্ছা, দেন আমরা এই যে কম্পিটিশন, আমরা কম্পিটিটিভ অ্যানালিসিস তো করলাম, কম্পিটিটর কে বুঝলাম, এখন তাদেরকে দেখাবো কি করে আমাদের পিচ দেখে? আমরা একটা কম্পিটিটিভ ম্যাপিং টুল করব। কম্পিটিটিভ ম্যাপিং টুলটা কি বলে, শর্ট অ্যানালিসিস করব, আমাদের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট আমরা আইডেন্টিফাই করব। আমরা বিভিন্ন, সাধারণত এটাকে 2টা ডিমেনশনে হয়। সে ফর এক্সাম্পল প্রাইস এন্ড কোয়ালিটি। একদিকে প্রাইস হাই, আরেকদিকে প্রাইস লো, আরেকদিকে কোয়ালিটি হাই, আরেকদিকে কোয়ালিটি লো। তো এখন এটার উপর ভিত্তি করে আমরা আমাদের কম্পিটিটরদেরকে আমরা সাজাবো যে ও প্রাইসের দিক থেকে আর কোয়ালিটির দিক থেকে কোথায়, আমি কোথায়। তো এই যে পজিশনিং ম্যাপটা যখন ক্লিয়ার হবে, তখন কিন্তু আসলে আমরা আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সম্পর্কে আমরা কিন্তু বেশ ভালো একটা আইডিয়া পাবো। এবং বেঞ্চমার্ক টেবল কি, কম্পেয়ার ইওর স্টার্টআপ ভার্সেস 3 আদার্স। সো এটাও বেসিক্যালি একটা বেঞ্চমার্কিং করা, যে আমি আসলে কোথায় আছি আমার কম্পিটিটরদের সাথে, যে কম্পিটিটরের সাথে ফাইট করে। যে এখন আমি এখানে যেরকম একটা পজিশনিং ম্যাপ আমরা দেখতেছি, এইটা এই ম্যাপটা আমাকে কেউ একটু এক্সপ্লেন করতে পারবেন যে নকিয়া এবং অ্যাপল দুইটার মধ্যে, নকিয়া, অ্যাপল এবং ওয়ানপ্লাস, এই 3টার মধ্যে তফাৎ কি কি? নোকিয়ার হচ্ছে প্রাইস কম, বেসিক ফিচার আছে, আর OnePlus এর হচ্ছে এভারেজ, প্রাইস বলি সেটা হচ্ছে এভারেজ থেকে বেশি,
অ্যাপল হচ্ছে প্রিমিয়াম ফিচার আছে এবং হচ্ছে হাই প্রাইস। রাইট। সো এখন নকিয়ার সাথে কি অ্যাপলের কম্পিটিশন আছে কোনো? নকিয়ার কাস্টমার সেগমেন্ট এবং অ্যাপলের কাস্টমার সেগমেন্ট আর কমপ্লিটলি ডিফারেন্ট। দুইজনকে নিয়ে চিন্তা করারও আসলে কোনো প্রয়োজন নাই, যদিও দুইজনেই হ্যান্ডসেট মার্কেটে খেলে। তো এইটা যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে নকিয়া, আপনি সে কথা আপনি হচ্ছেন অ্যাপল, আপনি এই অ্যানালিসিসটা করলেন, আপনি কাকে নিয়ে চিন্তা করে মার্কেটে আপনি কম্পিটিশনকে আপনি আসলে কম্পিটিশন বলতে আপনি এখানে কাকে চিন্তা করতেছেন বলেন তো এই ছবিটা দেখে? নোকিয়ার সাথে তো স্যার আমার কম্পিটিশনই নেই, তো ওর সাথে যদি আমি অ্যানালাইসিস করি তাহলে তো নোকিয়া না, এটা হচ্ছে স্যামসাং এর সবচেয়ে বড় কম্পিটিটর অ্যাপলের সাথে কম্পিটিশন কার তাইলে বেসড অন দিস ম্যাপ? স্যামসাং হচ্ছে স্যামসাং এর, এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণটা দুইজনেই একই জায়গায় নিবেন। আপনার অ্যাপলের সাথে গুগলেরও আসলে কোনো কম্পিটিশন নাই, দুইজন দুই দিকে খেলতেছে। এখন এই যে পারসেপচুয়াল ম্যাপিংটা আমি যদি করি, আমি কিন্তু খুব ক্লিয়ার কাট আমার একটা ধারণা হয়ে যাবে যে আমি কোথায় আছি। আমার কম্পিটিশনকে, সেই কম্পিটিশনেরও আবার কার কোনটাতে স্ট্রেংথ বেশি, এইগুলা কিন্তু আমি ক্লিয়ার কাট আমি তখন ধরে ফেলতে পারবো। সো আমার এখান থেকে আমরা আসলে কি শিক্ষা পাই? শিক্ষাটা হচ্ছে ফোকাস এন্ড ক্ল্যারিটি উইথ ট্রাইং টু প্লিজ এভরিওয়ান। এখন এই যে আপনি যে নোকিয়া, আপনি ধরে নিলাম নোকিয়া, আপনার ফোকাস কি থাকবে? হাই এন্ড কাস্টমাররা আপনাকে নিয়ে হাসাহাসি করে, এই দুঃখে আপনি কি মারা যাবেন? না, একদমই না। আমি বদারই করব না ভাই, হাই এন্ডের মার্কেটে থাক, তুই তোর স্যামসাং আর অ্যাপল নিয়ে তুই খুশি থাক। হ্যাঁ, আমাকে নিয়ে তোর চিন্তা করারই কোনো প্রয়োজন নাই। নোকিয়া কাকে নিয়ে চিন্তা করবে? নোকিয়া চিন্তা করবে যে তার সেগমেন্টের কাস্টমার যারা কিনা বেসিক ফিচার ফোন ব্যবহার করে, যারা সস্তা ফোন খুঁজে, তাদেরকে। সো আমাকে কিন্তু আমার টার্গেট সেগমেন্টটা সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমার প্রোডাক্টের সাথে আমার টার্গেট সেগমেন্টের যদি একটা ক্লিয়ার কাট সম্পর্ক থাকে, সেইটা তাহলে আমাকে ইউটিলাইজ করতে হবে। এখন আমি নোকিয়া হয়ে আমি হঠাৎ করে প্রিমিয়াম এবং প্রিমিয়াম ফিচার হাই প্রাইসের মার্কেটে গিয়ে আমি যদি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শুরু করি, তাহলে আসলে এই টোটাল টাকাটাই কিন্তু নষ্ট হবে। সো আমাকে জায়গা বুঝে সেইখানে গিয়ে আমাকে মার্কেটিং করতে হবে। এখন তো তার মানে কি, ফোকাস এন্ড ক্ল্যারিটি উইথ ট্রাইং টু প্লিজ এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের লেসন। এখন আমার যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, সেটা আমি আসলে কিভাবে বুঝবো? আমি নিজে প্রশ্ন করবো এটা যে হোয়াট ডু উই ডু বেটার দেন আদার্স, ওয়াই কান্ট দে কপি ইট? এখন সে ফর এক্সাম্পল নোকিয়ার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি, সে যদি তাকে নিজে প্রশ্ন করে হোয়াট ডু উই ডু বেটার দেন আদার্স, হোয়াই কান্ট দে কপি ইট, কি বলবো? ডিউরেবিলিটি বেশি। ভেরি গুড, আমার ডিউরেবিলিটি বেশি, আমার প্রোডাক্টগুলো অনেক রোবাস্ট। সো এই কারণে বেসিক ফিচার ফোন হওয়ার পরেও আমার একটা বান্দা কাস্টমার বেস আছে, এরা নোকিয়া ছাড়া অন্য কিছু নেয় না। সো ফর এক্সাম্পল হিসাবে আমরা প্রোপ্রাইটারি অ্যালগরিদম, সুপিরিয়র ইউজার এক্সপিরিয়েন্স, ফাউন্ডার এক্সপার্টিস, নেটওয়ার্ক, এই বিভিন্ন কিছু আসতে পারে। সো আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি? এটা মানে ক্লিয়ার, ডিফেন্সিবল এন্ড ভ্যালুয়েবল। এমন একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, সে কথার মানে এখন আমি সস্তা মার্কেটে, এইটা কি আমার কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হইতে পারে? আমি মার্কেটের সবচাইতে সস্তা? না স্যার, একদমই না। কেন না? আমি যদি কম দামে বানাই, অন্যরাও বানায় ফেলতে পারবে, ইটস নট আ বিগ ডিল। শর্ট টার্মে এটা আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকতে পারে, বাট এটা তো এমন তো কিছু না যে কেউ এটা আমাকে কপি করতে পারে না। হ্যাঁ, এখন সে কথার কথা, ইন্ডিয়াতে জিও যখন আসছিল, জিও মোবাইল, ও প্র্যাকটিক্যালি সব ফুল
কল সে ফ্রি করে দিছে স্যার হুম, আমার যদি হুম। প্রোডাক্ট সস্তা তাহলে অ্যাফোর্ডেবিলিটি বেশি থাকবে, তো আমার গ্রোথও তো ভালো হবে, তো ওই ক্ষেত্রে তো হ্যাঁ হ্যাঁ অফকোর্স, আমি তো বলতেছি না কম্পিটিটিভ অ্যাডভান্টেজ না, এটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, বাট জিনিসটা হচ্ছে লং টার্মে গিয়ে হয়তো বা এটা আমার জন্য আমি এইটা আমি ইভেন্চুয়ালি এটাকে আমি কাজে লাগাইতে পারবো না। সো আমাকে এমন একটা জিনিস করতে হবে যেটা কিনা আমার পরিচয় বহন করে। কারণ আমি সস্তা, অন্য কেউ কিন্তু সস্তা করে ফেলতে পারে, তখন আমার কি হবে? এবং আরেকটা জিনিস হচ্ছে সস্তার তো তিন অবস্থা, আপনি এত সস্তাতে সেল করেন যে আপনি প্রফিটই করতে পারেন না। হুম, এই যেমন ইউএসএ তে এরকম কি আছে, কস্টকো, মানে রেগুলারের চাইতে অনেক কম দামে দেয়। এখন অবভিয়াসলি সে 10টা প্রোডাক্ট বিক্রি করে যে প্রফিট করে, আরেকজন হয়তো বা একটা প্রোডাক্ট বিক্রি করে তার চাইতে আরো দ্বিগুণ প্রফিট করে। এখন আমি যদি সস্তা হইও কোনো অসুবিধা নাই, সস্তা হওয়াটা দোষের কিছু না, বাট জিনিসটা হচ্ছে আমাকে সাস্টেইন করার, আমাকে বিজনেসটাকে টিকায় রাখার জন্য আমাকে সেইভাবে কি করতে হবে, সেইভাবে আমাকে আসলে আমার স্ট্র্যাটেজিটাকে সেট করতে হবে। এখন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, আমরা এই যে ডান পাশের ছবিটা যদি দেখেন, কয়েকভাবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আসতে পারে। একটা হচ্ছে কস্ট লিডারশিপ। হ্যাঁ, যে কথার কথা, আচ্ছা এখানে প্রথমে আগে জিনিসটা বুঝি যে এই যে এখানে দেখতেছেন এটা হচ্ছে লোয়ার কস্ট ডিফারেন্সিয়েশন, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ একটা হচ্ছে লোয়ার কস্ট, সামনের দিকে গেলে ডিফারেন্সিয়েশন, আর উপর নিচে কি সেটা হচ্ছে ন্যারো মার্কেট আর ব্রড মার্কেট। সো ন্যারো মার্কেট লোয়ার কস্ট হচ্ছে কস্ট ফোকাস, ও সে কথার কথা তার বানানোর কস্টই কম, সে ওইভাবেই সে আগাচ্ছে। কিন্তু লোয়ার কস্ট কিন্তু ব্রড মার্কেট, এটা হচ্ছে কস্ট লিডারশিপ। আমি যেটাই মাত্র বললাম যে সে কথার কথা নকিয়া সে হচ্ছে কস্ট লিডারশিপ মডেলে সে যাওয়ার চেষ্টা করতেছে। আবার অন্যদিকে ব্রড মার্কেট এবং ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বলে। এইটার ভিতরে কারা পড়তে পারে বলেন তো, কোন ব্র্যান্ড পড়তে পারে এখান থেকে? স্যামসাং, ভেরি গুড, স্যামসাং পড়তে পারে। কি পড়বে না? অ্যাপল পড়বে না? অ্যাপলও পড়বে, বরং অ্যাপল এইটার এই যে ডিফারেন্সিয়েশনের এক্সট্রিম লেভেলের ডিফারেন্সিয়েশন, বেসিক্যালি সে কি করতেছে, সে তার একটা সেপারেট একটা কমপ্লিট মার্কেট সে তৈরি করে ফেলছে, সেপারেট একটা ফ্যান বেস তৈরি করে ফেলছে যে আমরা অ্যাপল ছাড়া আমরা ব্যবহারই করি না। সো এটা একটা কাল্ট, হ্যাঁ একটা অ্যাপল কাল্ট। সো ডিফারেন্সিয়েশন কিন্তু ন্যারো মার্কেট, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ফোকাস। একটা গ্রুপ আছে এরা কিছুতেই নাই, এরা হচ্ছে স্টাক ইন দ্য মিডল। আসলে এই চারটার যে কোনো একটা গ্রুপে আপনি যদি বুঝে শুনে থাকেন ভেরি গুড, বাট আপনি যদি মাঝখানের এই যে রেড লাইনটাতে থাকেন, এটা হচ্ছে আপনার জন্য এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ। তার মানে আপনি না ঘরকা না ঘাটকা, আপনি কিছুতেই নাই, কোনো গ্রুপেই আপনি নাই, হ্যাঁ, এবং কেউই আপনাকে ওন করে না, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমি তো বিজনেস করব, বিজনেস করলে আমাকে রিস্ক নিতে হবে, রিস্ক হচ্ছে ঝুঁকি। সো কি কি ধরনের রিস্ক আসলে একটা বিজনেসকে নিতে হয়? তিন ধরনের রিস্ক আছে, একটা হচ্ছে মার্কেট রিস্ক, একটা হচ্ছে বিজনেস অর অপারেশনাল রিস্ক, একটা হচ্ছে ফিনান্সিয়াল অর এক্সটার্নাল রিস্ক। মার্কেট রিস্ক হচ্ছে ডিমান্ড বা অ্যাডপশন আনসার্টেনটি, যে আমি মার্কেটে হঠাৎ করে ডিমান্ড ফল করছে। আমি এই যে সে ফর এক্সাম্পল কোরবানির সময় যেটা হয়, কোরবানির মার্কেটে কি হয়, হঠাৎ করেই দেখা যায় গরুর ডিমান্ড সিগনিফিকেন্টলি বেড়ে যায়, আবার হঠাৎ করেই দেখা যায় যে মার্কেটে সাপ্লাই এত বেড়ে গেছে যে গরুর দাম ফল করছে। সো ইভেন্চুয়ালি
যেটা হয় যে আমি বিফ ফ্যাটেনিং করে আমি একটা খামার করলাম, খামার করে আমার টার্গেট ছিল আমি এই গরুটাকে বিক্রি করে আমি বিক্রি করলাম, আর ইভেন ওয়ার্স আমি বিক্রি করতে পারলাম না, আমি এটাকে নিয়ে ফেরত আসলাম। সো এটা হচ্ছে আমার মার্কেট রিস্ক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে বিজনেস অর অপারেশনাল রিস্ক। এখন গরুটা তো আমি বড় করলাম, বাট সমস্যাটা হচ্ছে গরু বড় করতে গিয়ে আমি যাকে দায়িত্ব দিয়ে গেছি ও আসলে চুরি ধারি করে কিছু আর বাকি রাখে নাই। এই যে গরুর খাবার কেনার সময় সে চুরি করছে, গরুর যে সেবা শুশ্রূষা করা, সে যে ওষুধ কেনা, এই সময় সে চুরি করছে। তো এইটা করতে গিয়ে দেখা গেল যে আমার গরু লালন পালনের খরচ আমার অনেক বেড়ে গেছে, যেটা আসলে এত বাড়ার কথা ছিল না। তার মানে কি, আমার ইন্টারনাল প্রসেস ফেলিয়ার হয়েছে, আমি এইটা চুরিটা আটকাইতে পারি না। এইটার কারণে আমার বিজনেস লস হয়ে যেতে পারে, এবং এইটাকে বলে হচ্ছে ইন্টারনাল প্রসেস ফেলিয়ার, হ্যাঁ, বা বিজনেস অর অপারেশনাল রিস্ক। আচ্ছা, তৃতীয় যেই সমস্যাটা, সেটা হচ্ছে ফিনান্সিয়াল অর এক্সটার্নাল রিস্ক, যে ইকোনমিক, কারেন্সি অর ইনভেস্টর রিলেটেড ইস্যুস। যে আমি গরু টরু সবই কি করলাম, বাট আসলে দেশের ইকোনমিটাই ডাউন, মানুষের পকেটে টাকা নাই। হ্যাঁ, গরুর সংখ্যাও বেশি না, দামটাও বেশি, কিন্তু আসলে মানুষের পকেটে টাকা নাই। মানুষ এবার গরু কিনতেছে না, সবাই ছাগল কিনতেছে। সো এটা হচ্ছে কি, এটা ইটস নট মার্কেট রিস্ক, ইটস নট বিজনেস রিস্ক, ইট ইজ ফিনান্সিয়াল অর এক্সটার্নাল রিস্ক। যে ইকোনমিক ডাউনটার্ন, কারেন্সি রিলেটেড ইস্যু, হ্যাঁ, ইনভেস্টর রিলেটেড ইস্যু, সবকিছু। আচ্ছা, এখন আমরা স্টার্টআপ রিস্ক নিয়ে আমরা যদি একটু ডিসকাস করি, যে স্টার্টআপ রিস্কের মার্কেট কি, এটা যে কনজিউমার অ্যাডপশন ডিলে ডিউ টু লো ডিজিটাল লিটারেসি, এটা হচ্ছে মার্কেট রিস্ক। যে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, যেই প্রোডাক্টটা কনজিউমার অ্যাডপ্টই করতেছে না, কারণ সে স্মার্টফোন চালানো জানে না, বা স্মার্টফোন চালানো জানলেও তার ইন্টারনেট ব্যবহারে সে একদমই সে নাদান। এই কারণে আপনি আপনার অ্যাপটাকে নামাইলেও, কাজের অ্যাপ হইলেও আসলে কেউ ব্যবহার করে নাই। সো দ্যাটস এ মার্কেট রিস্ক। বিজনেস রিস্ক কি, ডেভেলপার রেজিগনেশন মিড প্রজেক্ট। এটা আইটি প্রোডাক্টগুলো, আইটি কোম্পানিগুলোর জন্য এটা একটা দুঃস্বপ্নের মতন ব্যাপার, যে একটা খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট চলতেছে, হঠাৎ করেই ডেভেলপার চাকরি ছেড়ে আরেকটা জবে জয়েন করে ফেলছে। আমার এই যে মাঝখান থেকে যে ডেভেলপার চলে গেল, নতুন কেউ এসে তো আসলে এটা ধরতে পারাটা খুব ডিফিকাল্ট। সো এইটা হচ্ছে বিজনেস রিস্ক। ফিনান্সিয়াল রিস্ক হচ্ছে ডলার ফ্লাকচুয়েশন ইনক্রিজিং সার্ভার কস্ট। এখন আমার সার্ভারের কস্ট কিন্তু বাড়ে নাই। সে কথার কথা, আপনি একটা সার্ভারে আপনি $100 খরচ করেন, $100 জায়গায় আছে। এবার সমস্যাটা হচ্ছে টাকার দরপতন হয়ে এমন অবস্থা হয়েছে যে গত 2.5 থেকে 3 বছর আগেও কিন্তু ডলারের রেট ছিল 85 টাকা বা 86 টাকা করে, সেইটা এখন হয়ে গেছে 122 টাকা। এখন আপনি হয়তো বা বিজনেস প্ল্যান করছিলেন 4 বছর আগে, আপনি তো চিন্তা করছেন যে 80 টাকা 85 টাকা করেই আপনি ডলার কিনতে পারবেন, দাম বাড়লে কতই বা বাড়বে, 8% 10% বাড়বে, 80 টাকার জায়গায় 90 টাকা হইতে পারে এভরিথিং, কিন্তু এটা যে 120 টাকা হয়ে যাবে সেটা কিন্তু আপনি ধরতে পারেন না। সো এটার কারণে কিন্তু দেখা যাবে যে আপনার খরচ অনেক বেড়ে গেছে, আপনার কাস্টমারদেরকে তো আপনি চট করে দাম বাড়াইতে পারতেছেন না, কারণ মার্কেটে কম্পিটিশন আছে। সো এটা হচ্ছে ফিনান্সিয়াল রিস্ক। এবং রেগুলেটরি রিস্ক আরেকটা আছে, সেটা হচ্ছে ভ্যাট অর ডেটা কমপ্লায়েন্স চেঞ্জেস। যে হঠাৎ করেই দেখা গেল যে ভ্যাটের রুলস চেঞ্জ হয়ে গেছে, যেটার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি। এই যে সে কথার কথা আগোরা টাগোরা, এগুলাতে কিন্তু কি হইতো এক সময়, ওই যে
ভ্যাট চার্জ হইতো, তো আগরাতে ভ্যাট চার্জ আছে, বাট আমি রেগুলার দোকান থেকে আমি যদি কিনি তাহলে ভ্যাট চার্জ হয় না। এটা কিন্তু একটা বড় রিস্ক এই বিজনেসটার জন্য। এখন তাহলে যে রিস্ক মিটিগেশন স্ট্র্যাটেজি কি হইতে পারে? মার্কেট রিস্ক কমাইতে হইলে আমি এমভিপি টেস্টিং করব, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট নিয়ে আগে টেস্টিং করবো। আমি একবারেই বড় প্রোডাক্ট নিয়ে না নেমে আমি ছোট ছোট করে প্রোডাক্টটা নামাবো, আমি টেস্টিং করব, পাইলট ভ্যালিডেশন, যে ছোট ছোট করে পাইলট করব। পাইলট করে আমি যদি বুঝি যে আমার জিনিসটা ভালো চলতেছে, আমি তখন বড় ইনভেস্টমেন্টে যাব। আচ্ছা, বিজনেস রিস্ক মিটিগেশনের উপায় কি? ক্রস ট্রেনিং, এসওপিস। যে আমরা আমাদের সেলস পার্সনদেরকে ট্রেনিং দিলাম, আমাদের এমপ্লয়ীদেরকে ট্রেনিং দিলাম, আমাদের কাস্টমারদেরকে ট্রেনিং দিলাম। হ্যাঁ, এইটা করে আমি আমার প্রোডাক্টটাকে আমি কাস্টমারের কাছে আমি তুলে ধরলাম। ফিনান্সিয়াল রিস্ক মিটিগেশনের উপায় হচ্ছে ডাইভার্সিফাই করা ইনকাম, মেইনটেইন রিজার্ভসে, যে কিনা একটা চাকরির উপরেই তার সব সংসারের সবকিছু খরচ টরচ নির্ভরশীল, ওই চাকরি হঠাৎ করে চলে গেলে সে কিন্তু বিপদে পড়বে। সো একজন বুদ্ধিমান মানুষ কি করে? সে ইনকামটাকে ডাইভার্সিফাই করার চেষ্টা করে এবং মাল্টিপল ইনকাম সোর্স থেকে সে টাকা কামায়, যাতে করে একটা সিঙ্গেল সোর্স থেকে তার একটা ক্রিটিক্যাল ডিপেন্ডেন্সি যেন না চলে আসে। এবং রেগুলেটরি রিস্ক হচ্ছে স্টে কমপ্লায়েন্ট, সিক লিগাল অ্যাডভাইস। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে উল্টা সিধা কিছু না করা। অনেক সময় কি হয় যে অতিরিক্ত লাভের সব কাজ করে ফেলি, যেটা আসলে দেশের আইনে সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেড না, অনেক সময় কিন্তু দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমরা কি করি? আমরা আসলে আমরা মানে এই যে সুবিধা টুবিধা এগুলো আদায় করতে গিয়ে আমাদের আসলে আইন ভাঙতে আমাদের তেমন কোনো কি হয় না, মর্মপীড়া হয় না। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা দুর্নীতির সাথে আমরা নিজেরা এত বেশি অ্যালাইন্ড হয়ে গেছি যে আমরা এখন চট করে নিজেরাই দুর্নীতি করে ফেলি এবং সেটাকে আমরা তখন জাস্টিফাই করি। সো আমরা একটা যদি এক্সাম্পল দেখি, পাঠাওয়ের রিস্ক ম্যানেজমেন্ট কিরকম। আর্লি রিস্ক কি ছিল? লাইসেন্সিং, রেগুলেশন, ক্যাশ ফ্লো। যে প্রথম দিকে যে তার লাইসেন্স ঠিক মতো দিবে কিনা, এই তার লাইসেন্স কিন্তু বিটিআরসি দেয়। আমি নট শিওর বিটিআরসি দেয় নাকি কি দেয়, যোগাযোগ মন্ত্রণালয় দেয়, আমি ঠিক শিওর না। সো তার লাইসেন্সিং কিভাবে হবে, যেহেতু সে একটা নতুন বিজনেস, নতুন টেকনোলজি, তাকে কিভাবে দেখবে, এটা কিন্তু মন্ত্রণালয়গুলো বুঝতেছিল না। হ্যাঁ, দেন হচ্ছে রেগুলেশন, ক্যাশ ফ্লো। একটা নতুন বিজনেসের জন্য ক্যাশ ফ্লো অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। অ্যাকশন সে কি নিছিল? অ্যাডেড ফুড অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস। তার মানে কি, ক্যাশ ফ্লোর অসুবিধা কাটানোর জন্য সে ক্যাশ ফ্লো নিছে এবং কুরিয়ার সার্ভিসের ওই যে পাঠাও কুরিয়ার যেটা, সেটাও কিন্তু তারা লঞ্চ করছে। তারা ব্যাংকগুলোর সাথে পার্টনারশিপ করছে, তারা পিআর করছে, হ্যাঁ, পাবলিক রিলেশন করছে, যে মানুষকে শেখাইছে, চেনাইছে তাদের কি কি ধরনের সার্ভিস আছে। হ্যাঁ, সো এখান থেকে আমরা কি শিক্ষা পাইতে পারি? অ্যান্টিসিপেট এন্ড অ্যাডাপ্ট টু সার্ভাইভ। আমাকে চোখ কান বন্ধ করে বসে রাখলে হবে না, আমাকে খেয়াল রাখতে হবে যে সামনের দিন কি আসতেছে, যেইটা আসতেছে তখন কিন্তু আমাকে সেটার জন্য রেডি থাকতে হবে। সো আমি এটা আমাকে কি বলবো, মানে আমি যত বেশি রেডি থাকবো, আমি যত বেশি ইনফর্ম থাকবো, আমার কিন্তু রিস্ক তত কমবে। এটা কিন্তু একটা জীবনের একটা নর্মাল ব্যাপার। এবং ফাইনালি মানে আমরা যেটা দেখি যে ইন্টিগ্রেটিং মার্কেট, কম্পিটিশন এন্ড রিস্ক ইন ইয়োর ডেক। যে কি কি অ্যাড করতে হবে? মার্কেট সাইজ সেগমেন্টেশন অ্যাড করতে হবে, কম্পিটিটর কম্প্যারিজন অ্যাড করতে হবে, রিস্ক অ্যানালিসিস এন্ড মিটিগেশন। আমরা এত সময় এগুলো নিয়ে পড়লাম, তো এই জিনিসগুলো কিন্তু মাস্ট অ্যাড করতে হবে আপনাদের পিচ ডেকে। সো দিস স্ট্রেনথেন ইনভেস্টর কনফিডেন্স এন্ড স্ট্র্যাটেজিক ক্রেডিবিলিটি। এটা ক্লাস অ্যাক্টিভিটি এর করলাম। সো আমরা সামারি তাহলে কি করতে পারি? মার্কেট সাইজিং শোজ পটেনশিয়াল, যে আমার বড়, আমরা অবশ্যই গিভেন দ্য অপশন আমাদেরকে বড় মার্কেটে ঢুকতে হবে। ছোট মার্কেটে যদি সাফিসিয়েন্ট কাস্টমার না থাকে, আমরা ছোট মার্কেটে ঢোকাটা এটা বুদ্ধিমানের কাজ হবে না। সেকেন্ড টেক অ্যাওয়েটা হচ্ছে কম্পিটিশন ম্যাপিং, বিল্ডিংস ডিফারেন্সিয়েশন।
আমি কম্পিটিটরকে যত ভালোভাবে বুঝবো আমি তত কিন্তু আমার ভিতরে একটা স্বকীয়তা তৈরি করতে পারবো, ডিফারেন্সিয়েশন তৈরি করতে পারবো। 3 নাম্বার আমরা কি শিখলাম, যে রিস্ক অ্যাসেসমেন্ট শোজ প্রিপেয়ার্ডনেস। যে রিস্ক নিয়ে আগে থেকে চিন্তা করে সেই কিন্তু প্রিপেয়ার্ড হইতে পারে। যে রিস্ক নিয়ে কখনো চিন্তাই করে নাই, হ্যাঁ অসুবিধা নাই, হয়ে যাবে, চিন্তা করো না, এই ধরনের মেন্টালিটি নিয়ে যারা বসে থাকে তারা কিন্তু যখন কাস্টমারের সে কি বলবো, যখন কাস্টমারের সেই যে আরে কথাটা তো ভুলে গেলাম, আচ্ছা যাই হোক। সো রিস্ক অ্যাসেসমেন্ট শোজ প্রিপেয়ারনেস। আচ্ছা, ব্যালেন্সড বিজনেস প্ল্যান হচ্ছে কি, অপরচুনিটি, রিয়ালিজম এবং রেজিলিয়েন্স। একটা বিজনেস প্ল্যানের ভিতরে অতিরিক্ত আশাবাদী হওয়াটাও যেরকম ভালো না, অতিরিক্ত নিরাশাবাদী হইলেও আপনি আসলে এই বিজনেস প্ল্যান দিয়ে আপনি বিজনেস করতে পারবেন না। সো আপনাকে একটা ব্যালেন্সড ওয়েতে আপনাকে আগাইতে হবে। আপনার ভিতরে অপরচুনিটি দেখার চিন্তা থাকতে হবে, আপনার ভিতরে রিয়ালিটি বোঝার চিন্তা থাকতে হবে, আপনার ভিতরে রেজিলিয়েন্স থাকতে হবে, যে আমি জানি এই প্ল্যানটা আমার সব ঠিকঠাক মতন কাজ করবে না, আমি ধৈর্য ধরে সামনে আগায় যাব এবং আমি ধরে থাকবো, আমি কামড়ায় ধরে থাকবো। এটাই হচ্ছে আমার বিজনেস প্ল্যান। হ্যাঁ, বিজনেস প্ল্যান। সো এই 3টা এলিমেন্ট যখন থাকবে তখনই বুঝতে হবে যে বিজনেস প্ল্যানটা আপনি আস্তে আস্তে শক্তিশালী হওয়ার দিকে আগাচ্ছেন। ওকে, সো দ্যাটস মোর অর লেস এভরিথিং ফর টুডে।